मैडम Today we are very happy, proud and lucky that we got our ex-minister, former minister, and আমি যদি উল্লেখ না করি এটা এই অন্যায় হবে যে দীপালি তো she good orator and good আমরা দীপা বলিয়ে রাখি good orator and good organizer, but our proud late Niranjan Das Munshi, who was the best orator, particularly in Congress, and in general also he was the best organizer and orator, and he was long time in ministry. And আমরা গর্বিত যে দীপা অধিক চিরতার যা হিসেবে আমরা পেয়েছি। আমি ওনাকে আমাদের অর্গানাইজেশন পক্ষ থেকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা। আমি বেশি সময় নেব না, আমি লোকাল ইস্যু নিয়ে কয়েকটা কথা বলবো, বাকিটা আমাদের ম্যাডাম বৌদি দীপা দাস বলবেন। আপনারা জানেন যে আজ থেকে 4-4.5 বছর আগে মোদি জুঙ্গা সম্রাট মোদি ডেপুটি ডাইরেক্টর হিয়া বিপ্লব এন্ড কোম্পানি করেছিল আগরতলা স্মার্ট সিটি। তাকে তো আপনারা তুমি পাওয়া গেছে বিশালগঞ্জ পর্যন্ত কয়েকদিন পরে আগরতলা চলে আসছে। আগরতলা আন্ডার ওয়াটার ইয়েস্টারডে আনফর্চুনেটলি। এবং আজ থেকে 4 বছর আগে উনি সংবাদ পত্রিকার মালিকের বাড়িতে গিয়েছিলেন, হাঁটু জলের নিচে জল থেকে বলেছিলেন যে আগামী বছর থেকে জল দেখবেন। উনি ঠিকই বলেছেন, হাঁটু জলের নিচে নেই। কালকে বুক পর্যন্ত হয়েছে, মানুষ একজন মারাও গেছে। আমি এখানে জুমলা করবো না, ফেলিউ সেক্ট যাকে চিফ মিনিস্টার থেকে ছাড়াই করেছে হাইকমান আর বিজেপি, ওনার একটা জাস্ট আজ থেকে 4 বছর আগে উনি যেটা বলেছেন, জাস্ট এটা আমি আপনাদের এখন আমি শোনাচ্ছি। জাস্ট মিথ্যাবাদী এবং এত বড় জুমলা বা এত বড় মানে ব্যর্থ সরকার বা মুখ্যমন্ত্রী ভারতবর্ষে আছেন, হয়েছে কিনা ঠিক মতো নাই। আমি আপনাকে শোনাচ্ছি। দেখুন, আজ থেকে 4.5 বছর আগে দেখুন কি বলেছে। স্পিকারে করবো এটাকে। $3,000 কোটি টাকা বরাদ্দ, স্মার্ট সিটি, মডেল স্টেট, তুমি এসে করেছে বিশাল ওপরে 3,000 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে। দেখুন, ব্যর্থ সেক্ট যাকে আমি তো অনেক কষ্ট করে বের করি। আমি বলব যে মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, যদিও উনি ওনাকে আমি কি করে এখন নতুন মুখ্যমন্ত্রী হয়েছে,
যিনি বিভিন্ন জায়গায় বলছে ত্রিপুরাবাসী গর্বিত উনি মুখ্যমন্ত্রী হয়েছে, প্লাস মাইনাস কি আছে আমি জানি না, কিন্তু এটা বলতে পারি যে ব্যর্থ বিজেপি সরকার and বিপ্লব and কোম্পানি and মোদী সরকারের ব্যর্থ নীতি, অগ্নিপথ নিয়ে যেটা হচ্ছে আপনারা নিশ্চয় জানেন, আগরতলা শহরের কালকে যে অবস্থা ছিল এক পশলা বৃষ্টির পরে, এই গভর্নমেন্ট টোটালি failed and it is an instant স্বাধীনতার পরে এই ধরনের জলবন্ধন আগরতলা কমপ্লিট হয়। আমরা ধিক্কার জানাই। It is a matter of shame. This government failed to arrange this passing of order in the city. কিন্তু বলেছে কি করবে, স্মার্ট সিটি, মডেল সিটি বলেছিল। সোনামুড়াতে জাহাজ আসছে, জাহাজ কিভাবে আসতে হয় সেটা বিপ্লব বাবু জানা নেই। হ্যাঁ, আজ থেকে 1 বছর আগে একটা ট্রলার এসেছিল যেটা দিয়ে জেলেরা মাছ ধরে 500 ব্যাগ সিমেন্ট নিয়ে। এরপরে এখন অব্দি কোনো কিছু নৌকা আসেনি, বলেছে জাহাজ আসবে। যেমনি মোদী তেমনি এখানকার সরকার হেডেড বাই বিপ্লব ছিল, এখন হেডেড বাই মানিক। আমি বলবো যে ত্রিপুরাবাসীকে আপনাদের অনেক বলছি যে people of Tripura are fed up with this anti-people government. কিছুই নেই, ত্রিপুরাকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আমি বলবো ফেয়ার ইলেকশন যদি করতে পারে আমরা চ্যালেঞ্জ করছি। আমরা 4খানা বাই ইলেকশনের মধ্যে কংগ্রেস 3খানাতে পাবে, 1খানাতে আপনার ত্রিপুরা পাবে। এই বলে আমি রিকোয়েস্ট করবো, I request our honorable all India leader, ex-union minister, আমাদের গর্ব প্রিয়তা জায়া, আমাদের কি বলবো, we are proud about প্রিয়তা and also at present দীপা বৌদি। এখন ওনাকে বলবো 26 তারিখ রেজাল্ট হবে, 27 তারিখ যদি নতুন মুখ্যমন্ত্রী শপথ নেয়, এটা বিজেপি তো ভেঙে যেতে পারে, কারণ আমরা উইন করবই। তাহলে আপনারা আশ্চর্যিত হবেন না 27 তারিখ নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতে পারে। ধন্যবাদ। আমার সঙ্গে আজকে এখানে উপস্থিত আছেন প্রদেশ সভাপতি, এনসিএলপি লিডারের কোঅর্ডিনেশন কোঅর্ডিনেটিং মিডিয়া, আমাদের এআইসিসি সেক্রেটারি জারিদা, গোপালদা, বিরোধিতা সবাই, এবং আগরতলার সমস্ত সাংবাদিক সাথীরা যারা আজকে উপস্থিত আছেন। I was supposed to come and see the warmth of the people of Tripura. সবসময় যতবার আমি এসেছি এখানকার মানুষের মধ্যে একটা ভীষণ উত্তাপ পেয়েছি, যেটা খুব ভালো লাগে। আমি বহুবার অনেক সময় ইলেকশন ক্যাম্পেইনে এসেছি, অনেক সময় এমনি প্রোগ্রামে এসেছি, কিন্তু একটা ভীষণ ভালোবাসা, আন্তরিকতা, একটা উত্তাপ এখানকার মানুষের মধ্যে পাওয়া যায়। গতকাল এসেছি in such a it was a natural calamity, চারিদিকে বৃষ্টি, it was flooded, বড় বড় হোর্ডিংয়ে লেখা ছিল ওয়েলকাম টু আ স্মার্ট সিটি আগরতলা, বাট ইট হ্যাজ বিকাম দ্য মোস্ট আনস্মার্ট সিটি। হয়তো হোর্ডিংয়ে লেখা আছে স্মার্ট সিটি, তার নিচে বোধহয় লিখে দেওয়া উচিত ইন আ মোস্ট আনস্মার্ট ম্যানার। কারণ স্মার্ট সিটি এই জন্যই আমি বেশি করে আরো বলবো, কারণ আমি যে দপ্তরের মন্ত্রী ছিলাম সেটা ছিল আরবান ডেভেলপমেন্ট, এবং আরবান ডেভেলপমেন্টের মধ্যে আমরা ইউপিএ টু সরকারের প্রথম স্মার্ট সিটির আইডিয়াটা নিয়ে আসি, এবং স্মার্ট সিটির মধ্যে শুধুমাত্র পুরো শহরকে একটা ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে আনার ব্যাপার ছিল না। যেগুলো মিনিমাম অ্যামেনিটিস, যেগুলো মানুষ চায়,
যেগুলো প্রতিদিনের জন্য আমাদের প্রয়োজন, যেমন শিক্ষার বিষয়টা থাকে, স্বাস্থ্যের বিষয়টা থাকে, শহরের ইনফ্রাস্ট্রাকচারের বিষয়টা থাকে, সেই সবগুলোই কিন্তু এই স্মার্ট সিটির আওতায় আনা হয় এবং সেটাই আমাদের পরিকল্পনা ছিল। সরকার পরিবর্তন হওয়ার পর হয়তো মেবি, I don't know, I'm not very clear about it, but maybe the perception of smart city has been changed. এবং সেই পারসেপশনে এখন জলমগ্ন শহরকেও স্মার্ট সিটি বলা হচ্ছে। I was shocked to see যে কিছুক্ষণের বৃষ্টিতে পুরো শহরের সমস্ত রাস্তা জলে ডুবে গেছে এবং জল নিকাশি ব্যবস্থা নেই, ওপেন ড্রেনেজ সিস্টেম নেই, যেগুলো আসা উচিত ছিল। এখানে 5 বছরের উপর সরকার, মানে 5 বছর হতে চলছে, তো এগুলো নিশ্চয়ই করা উচিত ছিল, বাট ভেরি আনফর্চুনেট টু সে সেগুলো আমি দেখতে পাই। যে আজকে সকালে আমি পদযাত্রায় গেছিলাম, মানুষ বেরিয়ে আসছেন, মানুষ প্রথমেই বলছে শহরের হাল দেখুন, কি কষ্টে আমরা আছি। সেগুলো তো বোঝাই যাচ্ছে যে যেসব রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম অনেকটা করে কাদা, খানিকটা শ্যাওলা জমে আছে, তার মধ্যে দিয়ে মানুষের যাতায়াত করতে হচ্ছে। কিন্তু যে ভয়টার কথা বারবার তারা বলছে যে ত্রিপুরাতে গণতন্ত্র বিপর্যস্ত, ত্রিপুরার মানুষ কি তার গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের অধিকার প্রয়োগ করতে পারবেন? এই প্রশ্নটা কিন্তু সাধারণ নাগরিক, এই প্রশ্নটা তারা বারবার করছেন এই জন্য যে গত মিউনিসিপ্যালিটি ইলেকশনে এবং আরো 2টি ইলেকশনে তারা কিন্তু ভোট দিতে পারেনি। এখানে একটা নতুন প্রচলন শুরু হয়েছে বাইক বাহিনী। আগে আমরা শুনতাম মাইক বাহিনী ঘুরে বেড়ায়, এখন শুনছে বাইক বাহিনী ঘুরে বেড়ায়। শুধু এখানে না, এটা আমাদের বাংলাতেও দেখছি, বাংলার তৃণমূল সরকারেরও এরকম বাইক বাহিনী আছে, এখানে বিজেপি সরকারের আছে। এই বাইক বাহিনীরা ঘুরে বেড়ায় এবং তারা সবাইকে ভয় দেখায়। তো এই যে একটা ফিয়ার সাইকোসিস তৈরি হচ্ছে এবং দ্য কমন পিপল, এর জন্য কিন্তু আমরা সবাইকে এটা বলেছি যে আমরা নিশ্চয়ই চেষ্টা করব। হ্যাঁ, বাইকের বিরুদ্ধে আমরা তো বাইক নিয়ে লড়তে পারবো না, কিন্তু আমরা নিশ্চয়ই আমাদের মানুষ, আপনারা যদি সাহস করি, এইটুকু সাহস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ভোটের কেন্দ্রে পৌঁছে যান, নিশ্চয়ই আপনাদের গণতান্ত্রিক উপায়ে ভোটটা দেওয়ার রাস্তা, আপনাদের এই শক্তিটা নিজের প্রত্যেকটা নাগরিকের যা মৌলিক অধিকার, সেই অধিকারের জন্য প্রত্যেককে আপনাদের নিজেদের গ্রহণ করতে হবে। এবং নিশ্চয়ই পার্টি হিসেবে, অপোজিশন পার্টি হিসেবে আমরা যেখানে যেখানে জানানোর আমরা সেগুলো জানাচ্ছি এবং চেষ্টা করবো যাতে সুস্থ, ফ্রি অ্যান্ড ফেয়ার ওয়েতে এই বাই ইলেকশনটা সম্পন্ন হয়। এবং বাই ইলেকশন সম্পন্ন হওয়ার পরে নিশ্চয়ই আমরা খুব আশাবাদী যে এখানকার মানুষ যেভাবে কষ্টে আছেন, যেভাবে প্রতিদিন একটু একটু করে অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে, মানুষ তার চোখে চলে ন্যাশনাল ইস্যু হতে চলেছে এবং মানুষ যে প্রতিবাদ করছে, অগ্নিপথের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করছে, এই আগুন কিন্তু থামবে না, একটু একটু করে এই আগুনটা কিন্তু বাড়তে থাকবে। এইবার কামিং টু মাই ওন পয়েন্ট, আমাদের যে ইস্যুগুলো নিয়ে, বিশেষ করে স্বাস্থ্য, যেটা নিয়ে আমাদের বলতে বলা হচ্ছে আজকে, আমরা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতায় সরকারি হাসপাতাল, সেই সরকারি হাসপাতালের অন্তত 10% বেড বাংলার মানুষের জন্য নয়, সেই 10% বেডে ভর্তি থাকেন কারা? ত্রিপুরার মানুষ। কারণ ত্রিপুরাতে ভালো হাসপাতাল নেই সরকারি, ত্রিপুরাতে ডাক্তারের সংখ্যা কম, ত্রিপুরাতে চিকিৎসার সুব্যবস্থা নেই। সেই জন্য এখানকার মানুষ হয় গুয়াহাটি যান এবং যাদের পক্ষে সম্ভব হয় তারা বেশিরভাগই কলকাতা। পিজি হাসপাতাল, নীলরতন, আরজিকর, সমস্ত হাসপাতালে ত্রিপুরার মানুষকে দেখা। এবং আমি বলবো এখানকার অনেক বড় বড় লিডার যারা এখন মন্ত্রীও হয়ে গেছে, তারাও কিন্তু পিজি হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসা করিয়ে এসেছে। এই সমস্যাটা কেন? আজকে ন্যাশনাল হেলথ মিশনের নামে সারা ভারতবর্ষ জুড়ে অনেক পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিন্তু ত্রিপুরায় কি
পাল্টেছে, বদলেছে? সেখানে কি মডার্ন ইকুইপমেন্টস এসছে? সেখানে কি ওটির সুব্যবস্থা হয়েছে? সেখানে কি সব রকম ইকুইপমেন্টস এসে গেছে? আপনারা কোভিডের সময় দেখেছেন হাসপাতালগুলোতে ভেন্টিলেটর ছিল না, যথেষ্ট পরিমাণে অক্সিজেনের অভাব ছিল, এবং নর্থ ইস্টের মধ্যে সব থেকে বেশি মানুষ মারা গিয়েছেন এই সময়। তার কারণ হাসপাতালের সুব্যবস্থা ছিল না, স্বাস্থ্য ভেঙে পড়েছে, স্বাস্থ্য কার হাতে? স্বাস্থ্য চিকিৎসা। এখানকার ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে, এখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, এখানকার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে যদিও আমার শোনা কথা আই মে বি রং, বাট আজকে শুনলাম এখানে কোনো একজন মন্ত্রী তিনি নাকি দিল্লি বা নয়ডাতে একটা বড় প্রাইভেট হাসপাতাল তৈরি করছে। তো এখানকার মন্ত্রী তার দিল্লিতে বা নয়ডাতে গিয়ে হাসপাতাল তৈরি করার দরকার নেই, তার যে প্রাইভেট হাসপাতাল তৈরি করতে হয় তাদের। আমি তো মনে করবো যদি ঘটনাটা সত্যি হয় তাহলে তার আগরতলাতে হাসপাতালটা করা উচিত, কারণ এখানে চিকিৎসার সত্যি প্রয়োজন আছে। এখানে আমি কতগুলো আপনাদের আঁকড়া দেব, কারণ আমাকে বলা হয়েছিল যে এখানকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলার জন্য, স্পেশালি ইটস দ্য হেলথ। কিন্তু কালকে পরপর এমন কতগুলো ঘটনা ঘটে গেছে যে আমি নিশ্চয়ই সেগুলো উল্লেখ করবো। একটা তো সব থেকে বড়, সারা দেশ যেভাবে রিয়্যাক্ট করেছে বিষয়টাতে, সেই বিষয়টা যেটা সরকার নতুন একটা পরিকল্পনা বা নতুন একটা পথ দেখাতে চেষ্টা করছেন, অগ্নিপথ। সেই অগ্নিপথের বিরুদ্ধে সারা ভারতবর্ষের মানুষ আগুন জ্বালিয়ে দিয়েছে। কিন্তু আমি মনে করি এই অগ্নিপথ শুধু একটা আর্মি ভর্তির জন্যই একটা পরিকল্পনা নয়। এই অগ্নিপথের পিছনে অনেক পরিশক্তি থাকতে পারে, অনেক পরিকল্পনা, অন্য পরিকল্পনা থাকতে পারে, অনেক রাজনীতি থাকতে পারে। কিন্তু সমস্ত ভারতবর্ষের মানুষই আমরা সবাই কিন্তু এই অগ্নিপথের উপর বসে আছি। ভারতবর্ষের সামনে এখন একটাই রাস্তা, সেটা হচ্ছে অগ্নিপথ। জিনিসের দাম হুড় করে বাড়ছে, জিনিসের দাম বাজারে গেলে আমরা বুঝতে পারি বাজারের মূল্যবৃদ্ধি যে জায়গায় পৌঁছে গেছে, জিনিসের দাম আগুন। ছেলেরা চাকরি পাচ্ছে না, তাদের মানসিক একটা ভীষণ ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে। পড়াশোনা শিখে একটা ছোট চাকরি করার ইচ্ছে নিয়েও তারা কিন্তু চাকরি খুঁজে পাচ্ছে, যেখানে প্রায় 64 লাখ সরকারি চাকরি খালি পড়ে আছে। সেখানে এখন অগ্নিপথের নামে ইউথকে একটা নতুন রাস্তা দেখানোর চেষ্টা হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালে RSS এর চিফ মোহন ভাগবত একটা কথা বলেছিলেন নাগপুরে। তিনি বলেছিলেন যে একটা সেনা তৈরি করতে আর্মির 6 থেকে 7 মাস লাগে, কিন্তু আমাদের RSS এতটাই ইকুইপড এবং তারা এতটাই তৈরি যে তারা 3 দিনে যে কোনো বর্ডারে গিয়ে লড়ে আসতে পারে। এই কথাটা আমার কথা নেই, এটা অন রেকর্ড, আপনারা ইউটিউব খুলতে দেখে নেবেন। এই কথাগুলো মোহন ভাগবতজি বলেছেন, RSS এর চিফ। তো 3 দিনে যে RSS বর্ডারে গিয়ে লড়ে আসতে পারে, আজকে এই অগ্নিপথের নাম করে তাদেরকেই আবার আর্মিতে ঢুকানো হবে কিনা এই প্রশ্নটা থেকেই যায়। সত্যিকারের যারা আর্মিতে ভর্তি করতে চান তারা তো আর্মিতে চাকরি করার জন্য যাবে, 4 বছর পরে তাদের ফিরে আসতে হবে কিনা সেটাও তারা জানেন না। 6 মাস ট্রেনিং এর পরে তারা আদৌ চাকরিতে থাকতে পারবেন কিনা তাও তারা জানেন না। আবার একটা অনিশ্চয়তা, মানে পুরো যখনই একটা সমস্যা তৈরি হয় ভারতবর্ষে, তখনই সমস্যাটাকে ফাঁকা দেবার জন্য আরেকটা জিনিস চলে আসে। আজকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ডের নামে টিভিতে ডেকে প্রশ্ন করা হচ্ছে। রাহুল গান্ধীকে পরপর 4 দিন ধরে করা হচ্ছে, আবার সোমবার করা হচ্ছে। এই যে জিজ্ঞাসাবাদ, নিশ্চয়ই এটি জিজ্ঞাসাবাদ করতে পারেন। রাহুল গান্ধী এতটুকু ভয় পাননি, তিনি নিশ্চয়ই যাবেন, সোনিয়াজিও যাবেন, কারণ তিনি ডাকলে সকলেই বলবেন। আমাদের প্রশ্ন সেটা নয়, আমাদের প্রশ্ন হচ্ছে অকারণে একটা সাজানো ঘটনা, ইট ইজ আ কনকপ্টেড কেস, এবং যে কেসটা বন্ধ হয়ে গেছিল 2015 সালে, সেটাকে আবার নতুন করে বের করে তুলে নতুনভাবে সাজিয়ে ভারতবর্ষে একটা কংগ্রেসের মোটিভেশনটাকে অন্যদিকে দিয়ে একটা প্রতিদিনকার খবরের কাগজের খবরটাকে রাহুল গান্ধীর দিকে টেনে নিয়ে চুপচাপ অগ্নিপথটাকে সফল করে দাও, যাতে RSS এর বাহিনী অগ্নিপথের মধ্যে ঢুকে যায়। এটা কিন্তু খুব ভালো করে বিচার্য বিষয়। যে দল রাজনৈতিক দল
আমাদের ছেলেরা, যে 3 দিনের মধ্যে তারা যে কোনো বর্ডারে গিয়ে ঘুরে আসতে পারে, সেই দল কিন্তু এই অগ্নিপথের নামে RSS বাহিনীকে এই আর্মির মধ্যে ঢুকিয়ে একটা চেষ্টা করতে পারে। এটা অ্যাজাম্পশন সকল, এবং এটা একটা ভয় না। 17টা হাসপাতাল, 11টা রুরাল এবং 79টা প্রাইমারি হেলথ সেন্টার পুরো ত্রিপুরা। পপুলেশনের হিসেবে যদি আমরা একটা বেড করি, একটা বেড প্রতি টোটাল 1050 মানুষের জন্য একটা বেড। এবং যদি ডাক্তারের সংখ্যা ধরি, এখানকার ডাক্তারের সংখ্যা হচ্ছে 758 টোটাল। তার মানে 10,000 মানুষের জন্য 798 জন ডাক্তার, নার্স এবং সব মিলিয়ে সেবা যারা করেন, সেবা জন্য যারা আছেন নার্স এবং আয়া, তাদের সবাইকে মিলিয়ে এই যে সংখ্যাটা, এটা কিন্তু প্রায় 10,000 মানুষের জন্য একজন। কাজে এটা যথেষ্ট নয়, এটা আমার কথা নয়। ন্যাশনাল হেলথ মিশন বলছেন যে ত্রিপুরার জন্য অন্তত 3,900 মানে অ্যারাউন্ড 4,000 ডাক্তারের প্রয়োজন আছে, কিন্তু সেখানে সংখ্যাটা আমরা মেট আপ করতে পারছি না। এটার জন্য দায়ী কিন্তু যেহেতু স্বাস্থ্যমন্ত্রী এখানকার মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করছে। একটা বাচ্চা যখন জন্মায় তখন তার স্বাস্থ্যের জন্য আমরা ভাবি, তার বাড়ির পরিবারের লোকেরা ভাবে, এবং আমি মনে করি তার স্টেজের মানুষেরও ভাবা উচিত। সব থেকে বেশি ম্যাল নিউট্রিশনে ভুগছে এখানকার বাচ্চারা, অ্যানিমিক বাচ্চা। অন্তত থার্ড চাইল্ড, যে তিনজন থার্ড নাম্বারের চাইল্ডকে যদি ধরি, তার শিশুর বৃদ্ধি হচ্ছে না। আর যদি ফোর্থ চাইল্ড ধরি, তাহলে সেই বাচ্চাটা আন্ডারওয়েট, অপুষ্টিজনিত কারণে সেই বাচ্চা বড় হতে অনেক সময় লাগছে। তার কারণ হচ্ছে গরিব এখানকার মানুষ। এখানকার মানুষ যে পরিমাণে মূল্যবৃদ্ধি হয়েছে, বাজার থেকে পুষ্টিকর খাদ্য কিনে বাচ্চাদের খাওয়াতে পারছেন না। এখানকার লোকেদের যে পরিমাণ বেতন দেওয়া হচ্ছে, সেই বেতনে এখানকার মানুষদের বাচ্চাদের পুষ্টি হচ্ছে। তাহলে এর জন্য সরকারকে তো দায়ী নিশ্চয়ই হতে হবে, এবং শুধু রাজ্য সরকারের উপরে নয়, আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে কেন্দ্রীয় সরকারের জন্য। এখানে তো ডাবল ইঞ্জিন সরকার চলছে, সেই ডাবল ইঞ্জিন সরকারের কাছ থেকে তো আমরা নিশ্চয়ই এটা আশা করতে পারতাম। কোভিডের সময় নিশ্চয়ই আশা করতে পারতাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের সুযোগ সুবিধা নিয়ে এখানে ভেন্টিলেশন, এখানে অক্সিজেনের সুবিধা দেওয়া, কিন্তু সেখানেও একটা ঘোটালা হয়ে গেল, বিরাট স্ক্যাম। এবং এই স্ক্যামের কথা আমরা অপোজিশনের লোকরা বলছি, কিন্তু তাই না, বিজেপি পার্টির ভেতর থেকে এই স্ক্যামের কথা বলা হয়েছে। পিপিই কিট কেনা নিয়ে, মাস্ক কেনা নিয়ে, ভেন্টিলেটর এবং অক্সিজেন সিলিন্ডার কেনা নিয়ে। কাজে এই কথাগুলো যখন আমরা ভাবি বা বলি, নিশ্চয়ই আমি বলবো যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং স্বাস্থ্য ব্যবস্থা উদ্ধারের জন্য একটা রাস্তা তৈরি করা উচিত, এবং সেটা নিশ্চয়ই ইন অ্যান আনস্মার্ট ওয়ে, ইন আ স্মার্ট সিটি হওয়া উচিত নয়। স্বাস্থ্যের কথা যখন বলবো, তখন প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার জন্য রাজ্যের সরকার আছে, কেন্দ্রীয় সরকার আছে, তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবং আমি বলতে চাই, স্বাস্থ্যের ব্যাপারে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার সম্পূর্ণভাবে পরাস্ত করেছে। মানুষ কিন্তু এই কথাটা বারবার করে বলছে। চতুর্থ একটা কথা বলে আমি আমার বক্তব্যটাই আমরা ভোটটা দিতে পারি, কারণ ভোটটা এইটা কিন্তু খুব, মানে আমি বলবো যে হ্যাঁ, আজকে সকালে গেছিলাম শুটিং বিকেলে তারপরে ডক্টর আদাইজি আসছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.